বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন জাতীয় সংসদ সদস্য আব্দুর রশিদ, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকারের মাত্র 6 মাস, কিন্তু নানা রকমের সামাজিক আন্দোলন আমরা লক্ষ্য করছি, এবং এর মধ্যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের রাজপথে আছে। গত কয়েকদিন ধরেই তারা রাজপথকে প্রায় উত্তপ্ত করে রেখেছে। চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ছাত্রদের আরেকটা অংশ আন্দোলনে রয়েছে, শিক্ষকরা আন্দোলনে রয়েছে। দেশের 36টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন স্কিমের প্রত্যয় স্কিম, সেখান থেকে নিজেদের প্রত্যাহার করবার জন্যে তারাও আন্দোলন করছেন, কর্মবিরতি সহ নানা ধরনের কর্মসূচি পালন করছেন। সো এবং এদের একটা অংশ আবার, বিশেষ করে শিক্ষকরা, তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে সরকারের এতদিনকার, গত 15 বছর ধরেই তারা সরকারকে নানাভাবে সমর্থন দিয়ে আসছিলেন, কিন্তু তারাও এখন একটা কঠোর অবস্থান নিয়েছেন। সো আপনার কাছ থেকে বুঝতে চাই যে মিস্টার আব্দুর রশিদ, কতটা স্বস্তি কতটা অস্বস্তি এই আন্দোলনগুলোতে? আসলে আপনি প্রথমেই বলেছেন সামাজিক আন্দোলন। আসলে আমাদের দেশে তো রাজনৈতিক আন্দোলনটাই অগ্রাধিকার পায়। বিশেষ করে পেশাজীবী আন্দোলন একসময় ছিল, রাজনৈতিক আন্দোলন ছিল। আসলে রাজনৈতিক আন্দোলনটা অ্যাবসেন্ট থাকার কারণে, আর বিশেষ করে শিক্ষকদের যে পেশাজীবী আন্দোলন, সেটাও ওইভাবে হয় না। শ্রমিক আন্দোলন আদমজি জুট মিল চলে যাওয়ার পর এবং ম্যাক্সিমাম কলকারখানা বন্ধ হওয়ার কারণে শ্রমিকদের আন্দোলনটাও দৃশ্যমান হয় না। এখানে যে 3টা জিনিস, একটা হলো সঞ্চয় স্কিম, যেটা আর কি, এটা মূলত প্রত্যয় স্কিম, যেটা আসলে রিটায়ারমেন্টের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় বর্তমানে একজন যদি অবসরে যায় তাহলে তার 1 কোটির উপরে টাকা সে পেনশন পায়। এখন এই মুহূর্তে যার বয়স 55, তার কিন্তু আসলে এই প্রত্যয় স্কিমে কার্যকারিতা পাবে না। 54 পর্যন্ত মনে হয় আসছে, কারণ 60 বছরে তাদেরকে রিটায়ারমেন্ট দেখাবে, আর 65 পাবলিক বিশ্ববিদ্যালয়ে 65। সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে অধিকাংশ শিক্ষকের এই প্রত্যয় স্কিম যদি চালু হয় এবং সকল শিক্ষকই যদি এর ভিতরে ইনভলভ হয়, তাহলে এদের অধিকাংশ যারা সিনিয়র তারা ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে শিক্ষকদের আন্দোলনটা আসছে। আমি মনে করি একজন সংসদ সদস্য হিসাবে এই বিষয়টি একটা ইয়ের ভিতরে আনা উচিত। সেটা হলো, যাদের বয়স 40 তাদেরকে প্রত্যয় স্কিমের ভিতরে আনলে পরে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 40-এর পরে যাদের বয়স, তাদেরকে এই প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি না করে, এবং এটাকে আসলে চালু করতে হলে পরে এই এখন যারা চাকরিতে ঢুকবে তারা যদি প্রথম থেকেই প্রত্যয় স্কিমে যে টাকা জমা দিবে, সমপরিমাণ টাকা সরকার দিবে, তাতে দেখা যাবে যে রিটায়ারমেন্টের সময় সে কিন্তু বর্তমানে যারা যেভাবে পাচ্ছে সেভাবেই পাবে। এই অ্যানোমালিটা হওয়ার কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভিতরে কর্মবিরতি পালন হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে চীন সফরে আছেন। আমার মনে হচ্ছে ইতিমধ্যে আমাদের নীতি নির্ধারণী যারা বাংলাদেশে সরকার পরিচালনা করে তারাও বসছে এই প্রেক্ষাপটে কি করণীয়। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসলে এই বিশেষ করে শিক্ষকদের এই বিষয়টি আলোচনায় আসবে। আর বয়সের ব্যাপারে কোটা, যেটা কোটা পরে আসেনি, বয়সের ব্যাপারে যেটা 35, এটা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলে আসছে, এবং এটা মূলত গত সংসদ অধিবেশনে যে জিনিসটা একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আসলে বয়স 35 করার কোনো সুযোগ নাই। কারণ এখন পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন 8 বছর লাগতো। এখন বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই 4 বছরের আগেই অনার্স কমপ্লিট হয়ে যায়, 4 বছর মেয়াদি যে অনার্সটা, এবং তাদের বয়স পর্যাপ্ত বয়স থাকে। এবং যারা এখন এই কোটা বিরোধী আন্দোলন, বয়সের 35-এর যে আন্দোলনটা করছে, তাদেরকে অধিকাংশই কিন্তু এখন চাকরির বয়স তাদের নাই। মূলত এটার পিছনে হয়তো বা একটা মাস গ্যাদারিং হইলো, এইটাকে কেন্দ্র করে রাজনৈতিক ইস্যু আসলো, এটাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ আসলো, সব কিছু মিলিয়ে দেশে সরকার বিরোধী একটা আন্দোলন দানা বেঁধে যেতে পারে। এই মুহূর্তে যারা পড়াশোনা করতেছে, রানিং পড়াশোনা করতেছে, তাদের বয়স কিন্তু 30 এনাফ। কারণ এই 24-এই কিন্তু তারা মাস্টার শেষ করে ফেলে, 25-এ শেষ করে ফেলে। 5 বছর ইজ এনাফ। যারা মেধাবী তারা কম্পিটিশনে বিসিএস পরীক্ষা দিয়ে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে 30 বছর ইজ এনাফ।
আমি মনে করি এটা 35 করলে এখানে মূলত একটা জট সৃষ্টি হবে, সেটা হলো বেকারের জট সৃষ্টি হবে। যারা রিসেন্টলি পাস করবে তাদের সমস্যা হবে এবং রানিং যে পাস করা মেধাবীগুলো পিছিয়ে যাবে। সেই কারণেই আমি মনে করি যে এটা 30ই থাকা উচিত। আর কোটার ব্যাপারে আমার মতটা আসলে অন্যরকম মনে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেশের স্বাধীনতা সংগ্রামে মহান মুক্তিযোদ্ধারা যথেষ্ট অবদান রাখছে, এ ব্যাপারে সন্দেহের অবকাশ নাই। এবং এইটার কোটা এবং উপজাতিদের কোটা আরও বেশ কিছু কোটা, এটা আমার মতে এই কোটা এটা যে পার্সেন্টেজটা আছে, কারণ আমাদের যদি কোটা চালু রাখি তাহলে আমাদের দেখা যাবে মাত্র 56% মেধাবীরা প্রতিযোগিতায় এসে তারা চাকরিতে যেতে পারবে। আর বাকি যে থাকলো পার্সেন্টেজটা বৃহৎ অংশ, এটা দেখা গেল মেধাবী না অথচ চাকরিতে তারা জয়েন করলো এবং তারা প্রশাসনে গিয়া প্রশাসনিকভাবে যে দায়িত্ব পালন করা সেটা করতে পারবে না। সেই প্রেক্ষাপটে যেহেতু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের একটা অবদান আছে এবং তাদের মুক্তিযোদ্ধাদেরই বয়স সীমা 30 ছিল এক সময়, যখন আমাদের 2 বছর বেশি ছিল আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এবং তাদের ছেলে পেলেদের ব্যাপারেও কিন্তু এটা করা হয়েছে, তাদের নাতিপুতিদের ব্যাপারেও এটা রাখা হয়েছে। সেই প্রেক্ষাপটে আমার বক্তব্য ক্লিয়ার যে তাদের যেহেতু অবদান আছে, সেই প্রেক্ষাপটে পার্সেন্টেজটা তাদের জন্য যে বরাদ্দকৃত যে পার্সেন্টেজটা এটা আসলে কমিয়ে আনা এবং আমাদের উপজাতিদের যেটা আছে, আমাদের অন্যান্য কোটা যেটা আছে সেটাকে কমিয়ে এনে এটা একটা পর্যায়ে আনা উচিত এবং পর্যায়ক্রমে ভবিষ্যতে এটা না রাখা উচিত। এবং উপজাতিদের কোটা থাকবে এবং আমাদের অন্যান্য কোটা যেগুলি আছে বেঁচে আছে দেশে, কিন্তু মুক্তিযোদ্ধাদের এই কোটা ফর এ লং পিরিয়ড অফ টাইম এটা টানা উচিত না। এবং এখন এটা যে পার্সেন্টেজটা আছে সেটাকে একটু কমিয়ে দেওয়া, যাতে করে আমাদের মেধাবীরা ওপেন কম্পিটিশনে এসে চাকরি ক্ষেত্রে তারা চাকরি লাভ করতে পারে এবং প্রশাসনে দক্ষ এবং মেধাবীরা যাতে জায়গা করতে পারে। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান। আমি ওনার কথা আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে নিঃসন্দেহে রেশনাল মনে হয়েছে। আসলে আপনার দেশ স্বাধীন তো হলো প্রায় অলমোস্ট 53 বছর। তো 53 বছর বয়সে মানে তখনকার সময় স্বাধীনতার সময় যে মুক্তিযোদ্ধা মুক্তিধ্বংস নিয়েছেন তার সন্তান সন্ততি অলমোস্ট এখন আউট অফ জব নাই, মানে পাবলিক সার্ভিসে, এবং এটাকে ঠিক নাতিপোতার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক না, এটা আমি মনে করি। আর যেখানে আপনার মুক্তিযোদ্ধাদের তালিকার মধ্যে অনেক ভেজাল মুক্তিযুদ্ধ ঢুকে গেছে এবং গভর্নমেন্ট মানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তারা ইতিমধ্যে 8,500 মতো আপনার ভুয়া মুক্তিযোদ্ধা তারা করেছেন, আইডেন্টিফাই করেছেন। এখন ধরে নিন এই কোটার ভিত্তিতে 8,500 যে যারা এই ধানাই পানাই করে যারা ঢুকেছে তারা কিন্তু বুঝতে হবে তারা একটু মেধাবী, মানে মানে এই ম্যানিপুলেশনের ক্ষেত্রে তারা বেশ পারঙ্গম। তো এদের ছেলে মেয়েরা বা নাতকুরা যদি ঢুকে পড়ে এবং ইতিমধ্যে যে 8,500 বা 8,800 আপনার মানে ভুয়া মুক্তিযোদ্ধা আইডেন্টিফাই হয়েছেন, সরকারের তরফ থেকে বলা হয়েছে এদের সুযোগ সুবিধা বেতন মানে যেগুলো নিয়েছেন সেগুলো ফেরত নেওয়া হবে। এখন ধরেন এই ভুয়া মুক্তিযোদ্ধাদের নাতিপোতা বা ছেলে তারা যারা আপনার চাকরিতে ঢুকেছিল আমি বলছি, আপনি তাদেরকে প্রত্যাহার করতে পারবেন? বেতন নিলে আপনি প্রত্যাহার করে নিলেন, তার র্যাঙ্ক কমিয়ে দিতে পারবেন না। বা অথবা যে ছেলেটি ইতিমধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি অবস্থায় আছে বা মেডিকেলে ভর্তি অবস্থায় আছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি অবস্থায়, তার কি হবে? তো সুতরাং এটা একটা কন্ট্রোভার্সি আছে। আমার মনে হয় উনি যেটা বলেন একটু সত্য কথা। একটা জাতির যদি আপনার বিকাশ চান তাহলে সেখানে এত কোটা 56% যদি কোটাতেই যদি চলে যায় তাহলে বাকি যে পার্সেন্টেজটা থাকে এরা তো আপনার মানে 44%-এর মতো থাকে, এরা তো আপনার তাহলে কী হবে? আমার প্রশাসনের শূন্যতা দেখা দেবে, আমার বিচার বিভাগের শূন্যতা দেখা দেবে, সমস্ত ক্ষেত্রে তো এক ধরনের শূন্যতা দেখা দেবে, মেধাহীনতা দেখা দেবে। আমাদের আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম ওটার ভিত্তিতে আপনার ফুটবলাররা খেলোয়াড় আসতেন যারা মানে অভিনয় করতে পারতেন, তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেন। সেটা তো একটা ডিফারেন্ট ইস্যু। তারা কিন্তু মেইন স্ট্রিম জবে আসতো না, তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। এখন যেটা হচ্ছে যে আপনার এটা কিনে খুব মানে আপনার গর্তমি করার কোনো কারণ নেই। সিন্স প্রাইম মিনিস্টার 2018 সালে এটা একবার মানে করেছেন, মানে বাতিল করেছেন, পরিপত্র ঘোষণাও করলেন। হঠাৎ করে আপনার বাস্তবতা যেটা আজকে আপনার সেতুমন্ত্রী যেটা বলেছেন, বাস্তবতার নিরিখে মানে বিচারক বা মানে হাইকোর্ট একটা সিদ্ধান্ত নেবে। আমি মনে করি এটাও খুব জাস্টিফাইড না, কারণ হাইকোর্টকে রিমাইন্ড করা যে তুমি বাস্তব ভিত্তিতে রায় দেয়,
মানে মিনিস্টার বা পলিটিশিয়ান ক্যানট ডিকটেট, শুড নট ডিকটেট, তারা ডিকটেট করতে পারেন আর না। পলিসি তো বেসিক্যালি সংসদ নেবে, রাজনৈতিক নেতৃত্ব নেবে, হাইকোর্ট তো। আবার যখন অ্যাট দ্য সেম টাইম যখন বলা হয় যে আপনার বিচার বিভাগের রায়ের পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনি কথাটা খেয়াল করবেন। আমার কাছে যেটা সবচেয়ে বেশি মানে আপনার মানে অবাক লেগেছে সেটা হচ্ছে যে একদিক থেকে আপনার সরকার পরিপত্র বাতিল করেছেন, এটা আমি মনে করি এটা গভর্নমেন্ট স্ট্যান্ড, সিন্স গভর্নমেন্ট তো পরিপত্র করেননি, রেস্টোর করেননি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার গভর্নমেন্টের তরফে অ্যাটর্নি জেনারেল তিনি আবার আপিল করতে গেছেন। অন দ্য আদার হ্যান্ড আবার যখন বলা হয় মানে সরকারের তরফে ইভেন প্রধানমন্ত্রী যখন বলেন যে মানে পড়াশোনা বাদে এত আন্দোলন কিসের, তাই না? তো সরকারের সিদ্ধান্তে তো আন্দোলন ছিল না, এখন আপনার আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ছেলেমেয়েরা মানে আন্দোলনে গিয়েছে। এখন প্রধানমন্ত্রী যদি ওই ল্যাঙ্গুয়েজের কথা বলেন তাহলে তো উনি যে পরিপত্রটা জারি, ওনার সিদ্ধান্তে যে পরিপত্রটা জারি হলো সেটা কি খুব সিনসিয়ার ছিল কিনা, অথবা চাপের মুখে তিনি এটা করেছেন কিনা, অথবা আরেক ধরনের চাপের মুখে। কারণ এটা তো সত্য কথা যে ঢাকা শহরটা মানে অলমোস্ট কলাপস হয়ে গেছে। আপনি যদি দেখেন পাবলিক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আজকে দেখলাম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নানা জায়গায় যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, কুমিল্লাতে শুরু সমস্ত জায়গায়, সেখানে কিন্তু আপনার মানে ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, তাই না? এবং এই যে রাস্তায় নামা, এটা ছাত্ররা তো আর রাস্তায় এবং রাস্তায় নামবেও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বলবে, এটা তো আপনি আদালত দিয়ে অধিকারকে আপনি করতে পারবেন না। আন্দোলনকে মানে আদালতের মাধ্যমে আন্দোলন ডিটারমিন করে দিতে পারবেন না যে এটা করা যাবে, এটা করা যাবে না। মানুষ যেটাকে মনে করবে যে এইটাই সঙ্গত, সেটার জন্য তারা কথা বলবে, তারা তাদের ভয়েস রেজ করবে। আর সবচেয়ে বড় আমাদের সংবিধানে তো সাম্যের কথা বলা আছে, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বলা আছে। তাহলে ওইটা বদলে দেন। যদি বলেন যে এই রাষ্ট্রের সাম্য বৈষম্যহীনতার ব্যাপারটা থাকবে না, তাহলে তো আর কোনো কোশ্চেন থাকবে। তাহলে তো এখন তো বিষয় তো আপনার আদালতও তো সংবিধানের চেতনার বাইরে, আদালতও রায় দিতে পারে। অন্য দুটো বিষয়, যেটি একটা হচ্ছে চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে একটা আন্দোলন চলছে, শিক্ষকদের একটা ওই যে প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার, যে শিক্ষকদের প্রত্যয় স্কিমের ব্যাপারে রশিদ সাহেব যেটা বলেছেন আমি ওনার সাথে মানে ভেরি মাচ একমত। আমার কাছে টেকনিক্যালি মনে হচ্ছে এটি সাউন্ড, কিন্তু আমার কথা হচ্ছে কি সরকারকে জোর করে স্কিমে নিতে হবে কেন? সমস্ত পেশার লোকজন কি আপনার মানে সার্বজনীনভাবে কি, যেমন পশ্চিমা দেশগুলো যেভাবে আপনার মানে পেনশনের মধ্যে থাকে বা সোশ্যাল সিকিউরিটির নেটওয়ার্কের মধ্যে থাকে, আমাদের সমাজের সমস্ত মানুষকে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আছে? নিশ্চয়ই তা নাই। তাহলে এখানে মানুষ যেটা মনে করেন, সমাজের মধ্যে মানুষের একটা ধারণা সৃষ্টি হয়েছে যে সরকারের একটা তারল্য সংকট সৃষ্টি হয়েছে, সরকার আপনার ব্যাংক থেকে লোন নিচ্ছে, সঞ্চয় ডিপার্টমেন্ট থেকে লোন নিচ্ছে। যেমন আওয়ামী লীগের অনেক নেতা বলেন যে বিএনপির আমলে মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে বাজেটকে অ্যাড্রেস করতে হতো। ওয়েল, আমি দ্বিমত করি না, বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেওয়া হতো। আমি নিজেও যদি অর্থমন্ত্রী হতাম আমি এটাই প্রেফার করব। কারণ হচ্ছে যে আপনি যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেন তখন তার রেট অফ ইন্টারেস্ট কিন্তু আপনার 2%-এর বেশি না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যখন আপনি ব্যাংক থেকে টাকা বড় করবেন তখন তো আপনি বলতে পারবেন না যে আমি সরকার, আমি টাকার জন্য নিচ্ছি, আমি 2% বেশি দেবো না। আপনি পাবলিক যেই আপনার ডিপোজিট রাখছে সেটার এগেনস্টে আপনি ধরেন 10% বা 9% দিচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার মানে আপনার যখন ব্যাংকগুলোকে যখন আপনি খালি করে ফেলছেন, সঞ্চয়তে কিন্তু এখন মানুষের টাকা জমা দিতে উৎসাহ চলে, এটা প্রত্যেকের রিপোর্ট, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা, এক ধরনের ভীতি কাজ করছে যে তাহলে কি সরকার তার তারল্য সংকটের সমাধানের জন্য আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে কিনা, পরবর্তীতে যদি সরকার টাকা দিতে না পারে তাহলে আমরা একটা ফেসে যাব। আর চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে চাকরির বয়সসীমাটা এটা ধরেন আপনার এটাও তো মানে উনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা বলেছেন, পাবলিক আমি ঠিক জানতে চাই, কারণ আমি তো অনেকদিন ছাত্র রাজনীতির বাইরে, বহু বছর মানে অনেক আগে 80s আমরা ছাত্র রাজনীতি করেছি, এখন তো নাই। এখন কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো জট আছে? জট নেই। কোনো যদি জট না থাকে, একটি ছেলে স্বাভাবিকভাবেই আপনার তার এইচএসসি 12 গ্রেড, যেটা বিদেশে 12 গ্রেড বলে, 12 গ্রেড কমপ্লিট করে কত বছর বয়সে? হার্ডলি 18 আপনি যদি যেটা বললেন যে 4 বছর অনার্স, আমাদের সময় 3 বছর অনার্স ছিল, 22। তো 4 বছরের অনার্স হলে আপনার 18-4-22, আর মাস্টার্স ডিগ্রি মাস্টার 1 বছর, মাস্টার্সে 1 বছর 23, এর মধ্যে ধরে নিলাম 25 পর্যন্ত। তো 25 পর্যন্ত যদি একটি ছেলে মেয়ের যদি আপনার মানে মাস্টার্স করে আসা পর্যন্ত যদি তার ইয়ে থাকে মানে বয়স থাকে, এরপরে কিন্তু আরো 5 বছর। এই 5 বছরের মধ্যে সে যদি দুবারও যদি বিসিএস মানে আপনার কোয়ালিফাই করার চেষ্টা করে, তিনবার পাবে, 3বার তো করার সুযোগ আছে, এবং তারপরেও কিন্তু 3বার তার 30 বছরের মধ্যে করতে পারে।
এখানে আরেকটা সংকটও আছে, সেটা হচ্ছে ধরেন আপনি 30 চাকরিতে ঢুকলো বুঝলাম 35 বছরে, রিটায়ারমেন্ট তো সে 57 তো এখন নাকি 60, না রিটায়ারমেন্ট এখন 59, 2 বছর বেড়েছে। আচ্ছা, তাহলে যিনি 35 বছরে ধরে নিলাম যে 35 বছর অ্যাগ্রি করলো, ভেরি টেকনিক্যাল পয়েন্ট, 35 বছর উনি ঢুকলেন, ঢুকে উনি একজন ঢুকলো 30 বছরে বা 29 বছর একজন ঢুকলো, 26-27 ঢুকতে পারে, উনি কিন্তু ওনার থেকে প্রায় 8-9 বছরের সিনিয়রিটি থাকবে। যিনি 35-এ ঢুকলেন তিনি কিন্তু সচিব হওয়ার মানে সুযোগ থাকবে না। তো ফলে একদিক দিয়ে মনে হবে যে আমি সিনিয়র, মানে বয়সগত কারণে মনে হবে আমি সিনিয়র, কিন্তু চাকরির এন্ট্রিতে তিনি থাকবেন মনস্তাত্ত্বিক সমস্যা, মানে সংকট। এবং 32-তে যদি সে চাকরিতে জয়েন করে জয়েন্ট সেক্রেটারি হতে পারবে না, সচিবও হতে পারবে না। মিস্টার আব্দুর রশিদ, আমি প্রসঙ্গটা পাল্টাতে চাই, যদি আপনার কোনো কিছু অ্যাড্রেস করবার থাকে ওনার কথার প্রেক্ষিতে। আচ্ছা, এটা হলো আমি প্রত্যেক স্কিমের ব্যাপারে আমি একটা কথা বলবো, সেটা হলো এটা আসলে উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় 4 বছর আগে থেকে, এবং সাধারণ মানুষকেই সম্পৃক্ত করার কথা, এবং যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তাদেরকে এখানে সম্পৃক্ত করার কথা ছিল না প্রাথমিক পর্যায়ে। এটা হঠাৎ করে মানে টোটাল মানে এরিয়াকে বাড়ানো হয়েছে, এবং এটা মূলত এই সাধারণ মানুষ যারা 500 টাকা জমা দিবে, সরকারও কিন্তু 500 টাকা জমা দিবে। আর বিশেষ করে হতে পারে তার হলো সংকটও যদি থাকে বা রিজার্ভেরও যদি সমস্যা থাকে, সেটা যদি আমাদের দেশীয় সোর্স থেকেই সেটাকে সেটাকে যদি ওভারকাম করতে পারে, এটা কোনো বিষয় না। কারণ আমার দেশ পরিচালনায় হতে পারে কোনো একটা বছর সংকটে থাকবে, আরেক বছর সংকট মুক্ত হবে, কারণ আমাদের বাইরের টাকা আসতেছে, আমাদের লোকাল কালেকশন হচ্ছে, আমাদের রাজস্ব আয় দিয়া বাজেট করতে হচ্ছে, ঘাটতি বাজেট করতে হচ্ছে, বিদেশি ঋণ থেকে নিয়ে বাজেট করতে হচ্ছে। আমাদের নিজস্ব অর্থটা যখন এরা আসবে, যে ব্যক্তি 50 বছর বয়সে যে লোকটা প্রত্যেক স্কিমে ঢুকলো, 10 বছর পরে কিন্তু তাকে টাকা দিতে হবে, প্রতি মাসে মাসে টাকা দিয়ে দিতে হবে, এবং সেই অ্যামাউন্টটা খুব ভালো অ্যামাউন্ট, বোনাস অ্যামাউন্ট, এবং খুব পজিটিভ অ্যামাউন্ট। তো সেই কারণে প্রত্যেক স্কিমের বিষয়টা এখন যেটা সমস্যা সৃষ্টি হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়, নট অনলি দ্যাট পাবলিক বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট চাকরিজীবীদেরও ভিতরে এই জিনিসটা আসছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা প্রতিবাদ করতেছে। তা আমার কেমন যদি মনে হয় যে এটাও একটা সুরা হবে, আর এই বয়সের ব্যাপারটাও তো সুরা মানে মনে হয় হবে। এই প্রত্যেক স্কিম যদি হয় তাহলে আমার ইকোনমিক ভলিউমটা এটা অনেক বাড়বে, সরকারের কাছে বেশ কিছু টাকা টিকা থাকবে, এবং সরকার ইজি এবং কমফোর্ট ফিল করবে। তবে উদ্দেশ্য আছে, সামনে কিন্তু আবার টাকা দিতে হবে, ব্যাপারটা এইরকম আর কি। পদ্মা সেতুর মতো, পদ্মা সেতুর টাকা প্রচুর আসতেছে, কিন্তু চেক দিতে হইতেছে 3 মাস পর। কিন্তু এর আগে যে বলা হলো যে আপনার আমাদের নিজস্ব অর্থায়নও করছি, না নিজস্ব অর্থায়ন বলতে বাইরের থেকে লোন আর নিজেদের টাকা, লোন আসছে ব্যাংক থেকে, লোন ব্যাংক থেকে লোন, বা এই প্রকল্পের টাকা এনে এই প্রকল্পে এখান থেকে ধার করে, প্রকল্প ধার করছে, এক প্রকল্পের টাকা ধার করে এনে এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে, বা ব্যাংক থেকে লোন। বিষয়টা আসলে তাহলে নিজস্ব অর্থায়ন না, নিজস্ব বলতে বাংলাদেশের যদি এখানে চাইনিজ অর্থ আছে, অবশ্যই চাইনিজ অর্থ আছে। সো আমার মনে হয় এই প্রসঙ্গে আপনারা কিছু বলবেন। আমি অন্য আরেকটা প্রসঙ্গে যেতে চাই। প্রধানমন্ত্রী চীনে গেলেন এবং তার আগে তিনি ভারত সফর করে এসেছেন, এবং আমরা জানি যে এই অঞ্চলে চীন ভারতের এক ধরনের বৈরিতা আছে কিছু কিছু ইস্যুতে, যেমন ধরেন তিস্তার রিজার্ভার প্রকল্প যে প্রজেক্ট সেটাতে চীন চেয়েছে বিনিয়োগ করতে, এখন ভারতও চাচ্ছে সেখানে অর্থায়ন করতে। সব মিলিয়ে এই চীন সফরকে কিভাবে দেখেন, এবং এই দুটো দেশের সঙ্গে, দুটো দেশেই আমরা জানি যে কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে সম্পর্কিত, সরকারকে তারা সব রকমের সহায়তা, কাছ থেকে হোক দূর থেকে হোক, আর্থিক সহায়তা, রাজনৈতিক সহায়তা, সবটাই তারা দিচ্ছেন, এবং এক ধরনের ভালো সম্পর্ক আছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতির ভিত্তিতে, অন্তত এই দুটো দেশের ক্ষেত্রে। আপনি কিভাবে দেখেন, আপনার কাছ থেকে শুনুন। আমার কাছে সবচেয়ে প্রাইম মিনিস্টার এবারে চীন সফরটা বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, বিশেষভাবে। যেমন ওনার সফরের 2-3 দিন আগে থেকেই পররাষ্ট্রমন্ত্রী বললেন যে নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। এটা একটা হেডিং, মানে একটা বক্তব্যের মধ্যে দুটো কথা এসছে। আরেকটা হলো যে ভারতের আপত্তি নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যেই হন না কেন, বিএনপি থেকে হোক, আওয়ামী লীগ থেকে, যেই দল থেকে হোক না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৃথিবীর যে কোনো দেশে তিনি রাষ্ট্রের প্রয়োজনে, সরকারের প্রয়োজনে তিনি যাবেন, তার জন্য অন্য দেশের প্রধানমন্ত্রীকে জানিয়ে যেতে হবে কেন?
এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল, কেন জানিয়ে যেতে হবে? যখন এই প্রশ্নটা আসে তখন নাগরিক হিসেবে আমি নিজে অপমান বোধ করি, এবং আমার মনে হয় যে সমস্ত নাগরিক সমাজ বাংলাদেশে যারা আছেন তার প্রত্যেকেই লজ্জিত হয়েছেন যে যেই মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের 30 লক্ষ মানুষ জীবন দান করেছেন, 30 লক্ষ লোকের মানে মা বোনের সম্ভ্রমহানি হলো, এত ত্যাগ, এত তিতিক্ষা, এর বিনিময়ে যে আমরা স্বাধীন দেশটা অর্জন করলাম, সেই স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, আমি স্পিরিটগতভাবে নিজেকে স্বাধীন ভাবতে পছন্দ করি, আমি তো মনে ভাবতে পছন্দ করি একটা সভরেইন কান্ট্রির আমি নাগরিক। যখন আমার দেশের জনগণ যখন দেখে যে আমার প্রধানমন্ত্রী চীনে গেলেন অথবা যে কোনো দেশে যাবেন, তখন তাকে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে এক ধরনের মানে তাকে জানিয়ে গিয়েছেন তাদের আপত্তি না, তার মানে কি কাইন্ড অফ এনওসি। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীকে এনওসি নিয়ে যেতে হবে কেন? তো এইটা কি আপনি বলবেন যে এটা কি আপনার সবার সাথে বন্ধুত্ব, না এ কাইন্ড অফ আপনার মানে কি বলে এক ধরনের প্রভুত্ব? কেন তাকে জানিয়ে যেতে হবে? এক নম্বর হচ্ছে আমার জানাবার কোনোই প্রয়োজন বোধ করি না। আমি যদি আবারও প্রশ্ন তুলি, শেখ মুজিবুর রহমান যখন আপনার স্বাধীনতার পরে পাকিস্তান থেকে ফেরত এসে উনি যখন বললেন, ফার্স্ট কি বললেন যে তোমাদের সৈন্য কবে ফেরত নেবে, তোমার সৈন্যটা কবে বাংলাদেশকে যাবে কবে? এটা কিন্তু ইন্ডিয়া খুব মানে স্তম্ভিত হয়েছিল যে শেখ মুজিবুর রহমান ওই ধরনের বৈঠকের মধ্যে চট করে বলে ফেলতে পারেন যে তোমার সৈন্য কবে ফেরত নেবে। এটাও তো আমরা দেখেছি। আবার যদি এটা দেখেছি 74-এ যখন বাংলাদেশ যখন আপনার ওয়াইসি মেম্বারশিপ নিল, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তো আপনার ওয়াইসিতে গেলেন। সেই ওয়াইসিতে যাওয়ার জন্য বাংলাদেশের ইসলামিক সংস্থায় মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রির যেটা, সেই ওয়াইসিতে সদস্যপদ নেওয়ার জন্য অন্য কারো সম্মতি নেওয়ার প্রয়োজন হয়নি। অ্যাট দ্যাট টাইম প্রধানমন্ত্রী হ্যাড দ্যাট গার্ডস যে উনি সেটা স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারতেন বা পেরেছেন। আচ্ছা, এখন আমার নানা বিষয়ে আমি চীন, আমেরিকা, রাশিয়া, ভারত, নানা দেশের নানান ইকুয়েশন থাকবে, এবং বৈশ্বিক রাজনীতি, ভূ রাজনীতির জটিলতা থাকবে, মেরুকরণ ভিন্ন থাকবে, তো সেটাকে হ্যান্ডেল করেই তো আমাকে আগাতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য কারোর বশ্যতা স্বীকার করে অথবা তাকে আমাকে কনভিন্স করে যেতে হবে, তাকে বুঝিয়ে যেতে হবে যে আই এম নট গোয়িং এগেনস্ট ইয়োর ইন্টারেস্ট, আমি তোমার স্বার্থের বিরুদ্ধে আমার কোনো রোল হবে না, ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মেসেজ আমাকে দিতে হয় কেন? এই কারণে দিতে হয় যে এই সরকারের পররাষ্ট্রনীতি নতজানু হওয়ার কতগুলো কারণ তো আছে। কারণটা প্রথম কথা হচ্ছে যে দিস গভর্নমেন্ট ইজ নট এ ইলেক্টেড গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ইলেক্টেড না, এবং এই গভর্নমেন্টটি আপনার এর আগেও ইলেক্টেড ছিল, তাদেরকে দিনের ভোট রাতে করতে হয়, তাদেরকে ম্যানিপুলেশন করে ক্ষমতায় টিকে থাকতে হয়, এই যে নানা ধরনের ব্যবস্থা। আমার কাছে কখনো কখনো মনে হয় যে গভর্নমেন্টকে ক্ষমতায় টিকে থাকার জন্য কাইন্ড অফ সার্ভিস চার্জ, ইন্ডিয়াকে এক ধরনের সার্ভিস চার্জ দিতে হয়। যেমন আমি যদি ধরি আপনার আদানি কোম্পানি, ভারতের যে আদানি যে পাওয়ার কোম্পানিটা, এটা বাংলাদেশে ওরা মানে বিদ্যুৎ সাপ্লাই করার জন্য কন্ট্রাক্টে এসেছে, এবং সেখানে কিন্তু আমাদের পিডিবি অন্যান্য কোম্পানিগুলোর সাথে, পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে বা লোকাল কোম্পানিগুলোর সাথে চুক্তি করে তার চেয়ে সবচেয়ে বেশি রেট, অলমোস্ট ডাবল। তাহলে এই যে আদানির কাছ থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য আমাকে ডাবল রেট দিতে হবে, এবং আমি বিদ্যুৎ নেই বা না নেই তার জন্য আমাকে তাকে মানে কম্পেনসেশন দিতে হবে, বসে সার্ভিস চার্জ দিতে হবে। নট অনলি দ্যাট, আমার চুক্তিটা 25, এবং যদি আমি বিদ্যুৎ নাও নেই, আমি যদি সক্ষম হয়ে যাই 25 বছর পর্যন্ত এইটা টানতে হবে, 25 বছর তাকে সার্ভিস চার্জ দিতে হবে। একদিক দিয়ে সরকার বলছে আমরা বিদ্যুৎ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। আমার কারেন্টলি আমার মানে চাহিদা হচ্ছে আপনার 12,000 থেকে 13,000 মেগাওয়াট। ইতিমধ্যে কিন্তু আপনার প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার মতো ক্যাপাসিটি অলরেডি আমি আর্ন করেছি। এর মধ্যে যদি আরও যদি মানে আপনার প্রজেক্ট বলতে বলছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, আপনার কৃষি, অর্থনীতি, নানা কারণে যদি আমার বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যায়, অথবা ঢাকায় বা অন্যান্য জায়গায় যদি আমি বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার করি, তার মানে আমার ইলেকট্রিসিটি কনজামশন বাড়বে, ওই কনজামশন মিট করার মতো কিন্তু আমার ক্যাপাসিটি আছে, কারেন্টলি আছে। ডেসপাইট দ্যাট যখন গভর্নমেন্ট যখন 25 বছর আদানি থেকে বিদ্যুৎ নেবে বলে প্রমিস করে বা কন্ট্রাক্ট করে, এবং সেই কন্ট্রাক্ট হচ্ছে এতটা আত্মঘাতী যে আমি বিদ্যুৎ নেই বা না নেই, আমি 25 বছর ধরে তাকে একটা চার্জ আমাকে দিতে হবে। তো এইটা কেন আমার কাছে যেটা মনে হয়েছে, বিকজ দিস ইন্ডিয়ান কোম্পানি, এই কোম্পানির সাথে নরেন্দ্র মোদী অর্থাৎ কারেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের সাথে একটা মানে খুবই অন্য ধরনের সম্পর্ক আছে, যেটা নিয়ে ভারতের রাজনীতিতেও, ভারতের এখন যারা অপোজিশন, আমি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথা যদি বলছেন, তিনি তো খুব স্ট্রেইট কাট অভিযোগ করেছেন মানে রিগার্ডিং আপনার আদানির পাওয়ার কোম্পানি নিয়ে, এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসছে।
তাহলে এই ধরনের চুক্তি যখন করতে হয়, এইভাবে যখন পরোক্ষভাবে জনগণের টাকাটা যখন ভারতীয় কোম্পানির কাছে দিয়ে দিতে হয়, বা সেটা যদি রাশিয়ার কোম্পানির কাছে বা যে কোনো কোম্পানির কাছে যদি তুলে দিতে হয়, তখন তো আমার কাছে যেটা মনে হয়, তাহলে যে সমস্ত দেশগুলো আমার ক্ষমতা থাকাকে নিয়ে প্রশ্ন করবে না, আমার হিউম্যান রাইটস ইস্যুজ নিয়ে মানে প্রশ্ন করবে না, আমার ডেমোক্রেসির ইন্ডেক্স কত নিচে নামলো তা নিয়ে প্রশ্ন করবে না, তাই না? আমার এখানে মানে চুরি চামারি হবে, দুর্বৃত্তপনা হবে, লুটপাট হবে, কারাপশন হবে, এগুলো নিয়ে কেউ প্রশ্ন করবে না। সো দ্যাট যাতে কেউ প্রশ্ন না করে, সুতরাং আমি একে এটা দেবো, ওকে এটা দেবো, এইভাবে তো একটা দেশ চলতে পারে। মিস আব্দুর রশিদ। জি, আমি আসলে রিপন ভাই বোধহয় আমার জুনিয়রই হবে নাকি? আমি হয়তো ওই যে ডাকসুতে ইলেকশন করছিলেন রিপন ভাই। হ্যাঁ, উনি ওনার বক্তব্যে বেশ কিছু পয়েন্ট আনছে। পররাষ্ট্রনীতি, যেটা আমাদের সঞ্চালক জিল্লু ভাই পররাষ্ট্র নীতির কথাটা বলছে, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নাই, এটা বঙ্গবন্ধুর উক্তি। এবং উনি একটা ইঙ্গিত দিয়েছে, সংবিধানও আছে এবং গভর্নমেন্ট পরম্পরায় কিন্তু এটা মানে আপনার এটা মেনেও চলে। হ্যাঁ, মেনে। এখন উনি একটা কথা বলছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী পররাষ্ট্র নীতিতে যা বলে সেই অনুযায়ী 3 সফর, এটাও সাপোর্ট দিয়েছে। পাশাপাশি বলছে ভারতের কাছ থেকে সম্মতি নেওয়া। আসলে এই জিনিসটা কিন্তু সঠিক না, কারণ ভারতের কাছে কোনো দরখাস্ত করে নাই প্রাইম মিনিস্টার। বাংলাদেশের পক্ষ থেকে দরখাস্ত কইরা এনওসির কাগজ আসবে, তারপরে ভিসা কনফার্ম হবে, তারপরে চীনে যাবে, বিষয়টা তা নয়। আসলে এই দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছু বেশ কয়েকটা দেশই নিয়ন্ত্রণ করে। আমাদের আসলে পোশাক শিল্প বলেন আর বিভিন্ন শিল্প কলকারখানা বলেন, বেশ 5-6টা দেশের সাথে আমাদের ম্যাক্সিমাম মানে আমদানি রপ্তানির সাথে সম্পর্কযুক্ত। আর পররাষ্ট্রনীতিতে উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সারা বিশ্বে একজন শক্তিশালী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র শাসক হিসেবে সব জায়গাতে স্বীকৃতি পেয়েছে, এটা বাস্তব সত্য। আর যে জিনিসটা প্রায় আপনারা বলেন, ইলেকটেড গভর্নমেন্ট না, রাত্রিতে ভোট। তা আমি নিজে 2008 সাল থেকে নির্বাচন যুদ্ধে আসার জন্য মাঠে কাজ করছি, 2014-তে কাজ করছি, 2018-তে কাজ করছি। সবসময় আশা করছি যে আমাদের বিএনপি বড় দল এবং রাজনৈতিক দল, তারা ইলেকশনে আসবে, আমি তাদের সাথে একটু যুদ্ধ করব নির্বাচনের মাঠে। সেই সুযোগ হয় নাই। রাত্রিতে ভোটের ব্যাপারটা যেটা, এটা শুনি, কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর ইলেকট্রনিক মিডিয়া, এত মোবাইলের যুগ, এত কিছু, এই যে রাত্রিতে এই সারা বাংলাদেশে যে নির্বাচনটা হইল, একটা লোকও কি ছিল না যে রাত্রিতে ভোটটা যে নিল সেটার একটা ছবি যদি উঠে রাখতে পারত? সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মিডিয়াতে পাই নাই, কোনো টক শোতেও কেউ প্রদর্শন করেন নাই। থাকলে হয়তো বা আমাদের জিল্লু ভাইও এটা নিয়ে তৃতীয় মাত্রা একদিন করতো। আর এই নির্বাচনে আমার নিজেরও খারাপ লাগে। এবারে নির্বাচনটা আমার চোখে দেখা, তো এবারে নির্বাচনটা মূলত মানে আগের নির্বাচনের চেয়ে অনেক বেটার নির্বাচন হয়েছে। 14-18-র চেয়ে অনেক বেটার হয়েছে। আরও বেটার হইতো যদি বিএনপি নির্বাচনে আসতো। আমি নির্বাচনের মাঠে ভোট চাইতে গিয়ে আমি দেখছি যে বিএনপির অসংখ্য ভোটার, দে আর ওয়েটিং। তারা বলতেছে যে আমরা যে ভোট কেন্দ্রে যাব, আমাদের মার্কা তো নাই। এবং তাদের সমর্থক গোষ্ঠী ব্যাপক আছে। আমি নিজে তৃণমূলে কাজ করতে গিয়ে লক্ষ্য করছি, কারণ দে আর হতাশ। তারা হতাশ এই কারণে, আমাদের মেয়রও নাই, আমাদের উপজেলা চেয়ারম্যানও নাই, আমাদের ভাইস চেয়ারম্যানও নাই, আমাদের এমপিও নাই, আমাদের তো মেরুদণ্ড চিকন হয়ে যাইতেছে। কবে তত্ত্বাবধায়ক আসবে, তারপরে নির্বাচনে যে যাব, তাতে বুড়াও তো হয়ে গেলাম না। আমাদের রিপন ভাইও তো বুড়া হয়ে যেতেছে। এবং এর আগে টকশোতে যে তেজি ভাব নিয়ে কথা বলতো, আজকে কিন্তু দেখতেছি আস্তে আস্তে কথা বলতেছে, অর্থাৎ আমাদেরও তো বয়স হয়ে গেছে। তো সে কারণেই আমি মনে করি যে সুন্দর নির্বাচন এবার হয়েছে, সেটা আমি বলবো না, তবে আগের চেয়ে অনেক ভালো। যেহেতু বিএনপি নির্বাচনে আসে নাই, সে জায়গায় অর্থবহ এবং 100% সাকসেসফুল নির্বাচন হয়েছে, এটা বলে তো লাভ নেই। আসলে ভালো হইতো, আরো বেটার, একটু বেটার হয়েছে, আরো বেটার। আপনি বলছেন কিন্তু বিএনপি আসলে যদি আগের মতো হতো,
আগের মতো হতো কি হতো না এটার জন্য তো একটা টেস্ট করা উচিত ছিল। যেটা আপনি বলছেন সেটা তো একটু নাও টেস্ট হতে করা পারতো, উচিত অনেকে ছিল। মনে করে। আমার কেমন জানি মনে হয় এবার খুব আসলেও সমস্যা হইতো না, এটা আমার ধারণা। ওনারা যে বলেন যে 18-তে গিয়ে তো আমরা টেস্ট পরীক্ষা দিয়েছি, 18 পরীক্ষা আর এই সরকারও দিয়েছে। 18 পরীক্ষা আর এই পরীক্ষা অনেক প্রশ্ন পরিবর্তন হয়ে গেছে এবং বহির্বিশ্বের অনেক কিছু ঘটনা ঘটছে, আন্তর্জাতিক বিষয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর বিদ্যুতের ব্যাপারে সেটা হলো কোনো একটা সময়ে শুধুমাত্র খাম্বা লাগায় রাখছিল, এবং এটা কিন্তু সবাই জানে যে এই খাম্বা লাগায় রাখছিল প্রায় 3 বছর। বিদ্যুৎ ছিল না, দেশে বিদ্যুৎ ছিল না, খুবই বাজে অবস্থা একটা সময় ছিল। এই মুহূর্তে বিদ্যুতের অবস্থা খুব ভালো এটা বলবো না, কিন্তু এই 3 বছর আগে বা 4 বছর আগে বিদ্যুতের অবস্থা কিন্তু খুবই ভালো ছিল। কিন্তু একটা জিনিস স্বীকার করতে হবে যে ওই সময় কত পার্সেন্ট মানুষ ইউজার ছিল, এখানে এখন 99.3% ইউজার। এখানে এই ইউজারের সংখ্যা বেড়ে গেছে, এবং আমাদের প্রত্যেকটা জিনিস, একটা রিক্সাওয়ালা পর্যন্ত বিদ্যুৎ দিয়ে রিক্সা চালায়। একটা মেয়ে চুল শুকাবে, এটা বিদ্যুৎ দিয়েই কি যেন দেয়, এরকম ধরে ধরে শুকে যায়। তো কাজেই এখন বিদ্যুতের ইউজার বেড়ে গেছে। তারপরে সঞ্চালন পাইপ লাইনগুলি মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে। আর ব্যাপক ইউজার বাড়ার কারণে আমাদের যে এটা তত্ত্বাবধান করা, ম্যানেজমেন্ট করা, মেনটেনেন্স করা, এটা ওইভাবে আসলে হয় না। যার কারণে বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও সাধারণ মানুষ বিদ্যুৎ থেকে মাঝে মধ্যে বঞ্চিত হয়। আমার মনে হয় ভবিষ্যতে যদি ম্যানেজমেন্ট এবং মেনটেনেন্স ব্যাপারটা যদি একটু নজর দেয়, আর যেহেতু এখন ইউজারের সংখ্যা আর বাড়বো কই, কারণ গ্রাহক তো সব হয়েই গেছে, কিন্তু টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে প্রত্যেকটা জিনিসে বিদ্যুৎ লাগতেছে, যার কারণে আমাদের কনজামশনটা বেড়ে গেছে। এটা আমাদের ভাবতে হবে। আর আদানির বিষয়টা আই এম নট শিওর, তবে যতটুকু আমি জানি যে এটা এখন পর্যন্ত ফাইনাল চুক্তিতে যায় নাই, আলাপ আলোচনা চলছে। এবং এটি আমার কথা যে 25 বছর যে তাদেরকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এটা আমার জানা নাই। ডক্টর রিপন, আপনি শুনছিলেন যে আমি একটা প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই, যে আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন, বৈদেশিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনি অর্থনীতি সংকটের কথা বলেছেন, নৈরাজ্যের কথা বলেছেন, এবং মিস্টার রশিদ কথা বলবার প্রথম পর্বে, সূচনা পর্বে তিনি বলছিলেন দেশে এখন কোনো রাজনৈতিক মুভমেন্ট নেই। আমার আপনার কাছে প্রশ্ন, যে অভিযোগগুলো আপনি তুলছেন এবং আপনারা, এবং উনিও স্বীকার করছেন, সবাই কম বেশি স্বীকার করে যে আপনারা একটি শক্তিশালী রাজনৈতিক দল, আওয়ামী লীগের পরে কম আর বেশি মাত্রার পার্থক্য হয়তো থাকতে পারে, বাট একটা শক্তিশালী রাজনৈতিক দল। রাজনৈতিক আন্দোলন দেশে নিয়ে এত সমস্যা থাকলে দেশে রাজনৈতিক আন্দোলন থাকবে না কেন, এবং সেটা বিএনপি করবে না কেন? আমি প্রশ্নটা এইভাবে রাখলাম আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। তার আগে কি আমি ছোট করে উত্তর দিই? এক নম্বর হচ্ছে, যেহেতু উনি স্টিল নির্বাচনটা যেভাবে হোক না কেন, আমি যেভাবে যেভাবে হোক না কেন, আমাদের যে একটা পার্লামেন্ট আছে, একটা পার্লামেন্ট এক্সিস্টেন্স আছে, সেটা তো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট। সরকার নির্বাচিত হোক বা না হোক, দেয়ার ইজ এ গভর্নমেন্ট, সরকার একটা আছে, সেখানে আমি শুধুমাত্র সরকার যে দেশে একটা আছে সেটা আমি অনুভব করি, উপলব্ধি করি, যখন আমাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়, আমাদের দৌড়ের উপরে যখন রাখে, আমাদের নেতাকর্মী যখন খুন গুণের শিকার হয়, অথবা যখন পুলিশের অ্যাট্রোসিটিস আমাদের উপর বাড়ে, তখন বুঝি যে একটা গভর্নমেন্ট আছে বিরোধী দলের বিরুদ্ধে। আবার যখন নৈরাজ্য দেখি, বিশৃঙ্খলা দেখি, লুটপাট দেখি, সুশাসন অভাব দেখি, তখন মনে হয় আসলে ইনফ্যাক্ট এখানে কোনো এফেক্টিভ কোনো গভর্নমেন্টই নাই। তো এখানে গভর্নমেন্টের অস্তিত্বের প্রশ্নটা হচ্ছে, আমি এইভাবে দুইভাবে দেখি। উনি যেটা বলেছেন যে আদানির ব্যাপারে চুক্তি হয় না, আমি ওনাকে দোষী সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, চুক্তি অনেক আগেই হয়েছে। নট অনলি দ্যাট, গত কয়েক মাস আগে 1200 কোটি টাকা বসিয়ে রাখার একটা যে সার্ভিস চার্জ, সেই 1200 কোটি টাকা আপনি যদি অনলাইনে থাকেন, এখন আপনি চেক করে দেখতে পারবেন, অলরেডি 1200 crores টাকা অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট উই হ্যাড টু পে, আমাদের পরিশোধও করতে হয়েছে এই আদানির কাছে। উনি বলেছেন বিদ্যুতের ব্যাপারে, আমি কয়েকটা পয়েন্ট বলেছি, বিদ্যুতের ব্যাপারে বলেছেন, বিদ্যুতের 3টা ধাপ থাকে। খাম্বার কথা বলছেন, একটা বহুল প্রচলিত, জেনারেল মঈনরা যখন ক্ষমতা দখল করলেন, তখন খাম্বার একটা অভিযোগ ছিল। এবং আপনার জেনারেল মঈন, আমার যতদূর মনে পড়ে, উনি নিজে অভিযোগ করেছেন যে 5,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে বিএনপির আমলে আপনার ওয়েস্ট হয়েছে, ইত্যাদি, কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়নি। পরবর্তীতে জানা গেল যে টোটাল বিএনপি শাসনামলে বিদ্যুৎ খাতে মাত্র ইনভেস্টমেন্ট ছিল মাত্র 5,000 কোটি টাকা। টোটাল ইনভেস্টমেন্ট ইন আপনার এনার্জি সেক্টর, বিদ্যুৎ সেক্টরে মাত্র 5,000 কোটি টাকা।
এখন এই বিদ্যুৎ উৎপাদনের 3টা ধাপ থাকে। একটা জেনারেশন, মানে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, তারপর বিদ্যুৎ উৎপাদন করার জন্য আপনাকে ট্রান্সমিট করতে হয়। যেমন আপনার ঝাড়খণ্ডে, আসামের আপনার ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড বোধহয় ওদের যে ঝাড়খণ্ড রাজ্যে, সেখানে আপনার উৎপাদন করবে আদানি। এই বিদ্যুৎটা আনার জন্য সঞ্চালন লাইন লাগবে, গ্রিডে আনতে হবে, দ্যাট ইজ কল্ড ট্রান্সমিশন। তারপর ট্রান্সমিশন হওয়ার পরে দেন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ গ্রাহক পর্যায়ে, মানে কোম্পানি পর্যায়ে যাবে। এখন আপনি যে খাম্বাটা, মানে যেটা ইলেকট্রিক পোল আপনি জেনারেট করছেন, আপনাকে 2-3টা জিনিসের সমানতালে রাখতে হবে। একদিকে আপনি জেনারেট করার জন্য প্রস্তুতি থাকতে হবে, অন দ্য আদার হ্যান্ড কারণ বিদ্যুৎ আপনি কোল্ড স্টোরে রাখতে পারবেন না, এটা ডিপ ফ্রিজে রাখার জিনিস না। এটা যদি আপনি উৎপাদন করার পর যদি আপনি বিতরণ করতে না পারেন, তাহলে আপনার বিদ্যুৎ ওই দিন শেষ, মানে ওই বিদ্যুতের কোনো কাজে লাগবে না। তাহলে আপনার ট্রান্সমিশন জন্য ইউ নিড ইলেকট্রিক পোল, যেটা আপনারা খাম্বা বলেন। তো খাম্বা লাগানোটা এটা খুব যৌক্তিক ছিল, তা না হলে তো আপনার জেনারেট করার পরে তো আপনি যাবে কোথা থেকে। এখন যেমন খাম্বা নেই বলে অনেক জায়গায় বিদ্যুৎ, যেমন ভোলাতে আপনি যদি দেখেন, ভোলাতে আমাদের অনেক মানে কি বলে, আমাদের গ্যাস উৎপাদন হচ্ছে, কিন্তু ওটাকে আমি ট্রান্সমিট করার ব্যবস্থা নাই। ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আমরা ওই গ্যাসটাকে কাজে লাগাতে পারছি না, যদি এখন এলএনজি নানান কিছু করার একটা প্রস্তুতি চলছে। যাই হোক, এই ব্যাপারটা বোধ হয় আমার মনে হয় আমি উত্তর দিতে পেরেছি। উনি রাতের ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন। উনি তো শিক্ষকতা করতেন, আমি জানি, তেজগাঁ কলেজের প্রিন্সিপালও ছিলেন, আপনি বলেছেন পরিচয়। আচ্ছা, রাতের ভোটটা কোন সালে সেটা আমি বলছি 18 সালে। হ্যাঁ, এবং এইটা আমি রশিদ সাহেবের জ্ঞাতার্থে, ফর ইস কাইন্ড ইনফরমেশন আমি বলবো, উনি যদি এখনই রাইট নাও উনি যদি আপনার মানে গুগল সার্চ করেন, আপনি রাতের ভোটের পিকচার অ্যান্ড ভিডিও আপনি বিবিসির আর্কাইভে দেখতে পাবেন, এবং অ্যাভেলেবল, ভেরি মাচ অ্যাভেলেবল বিবিসিতে। বিবিসি এটা প্রচার করেছে। আপনি বললেন যে জিল্লুর ভাই প্রচার করতে পারলেন না, বা আদার মিডিয়াদের কেন প্রচার করতে পারলেন না। ওয়েল, এখানে আমাদের একটা উই হ্যাভ এন অ্যাসোসিয়েশন, আপনার সংবাদপত্র মানে আপনার সম্পাদকদের, মালিকদের একটা অর্গানাইজেশন আছে, সেখানে মাহফুজা নাম আপনার ডেইলি স্টার এডিটর, তিনি কিন্তু একেবারে পাবলিকলি বলেছেন যে এই যে বেনজিরদের যে আপনার যে মানে লুটপাট, এই সমস্ত কাহিনী কিন্তু মিডিয়া লোকরা জানতেন, বলতে আমরা জানতাম, কিন্তু আমরা প্রকাশ করতে পারিনি। একটা কালের কণ্ঠ তো প্রকাশ করছে, কালের কণ্ঠ প্রকাশ করেছে। আমি এত ডিটেইলে না, আমি বাংলাদেশের সব পত্রিকায় না সরকারের বিভিন্ন রকম সমালোচনা করে কণ্ঠ যখন প্রকাশ করেছে, এরপর থেকে অনেকেই করেছেন। এটা আমি বলছি যে ওনারা বলতে, কালের কণ্ঠ যখন প্রকাশ করেছে তখন বেনজির ইতিমধ্যে কয়েক হাজার একর জায়গা মালিক হয়ে গেছেন। তার তখন এই যে মানে আপনার রূপগঞ্জের আপনার এই মানে লীলা কেন্দ্র থেকে শুরু করে তার নানান ধরনের লীলা কেন্দ্র সারা জেলাতে বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু মিডিয়ারা জানতো, কিন্তু মিডিয়া প্রকাশ করেন। মাহফুজা নাম সাহেব বলেছেন, উনি বোধহয় সম্পাদক পরিষদের বোধের নেতাও, তাই না, প্রেসিডেন্ট বোধ হয়, তিনি বলেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট, নোয়াবের প্রেসিডেন্টও, তিনি বলেছেন যে আমরা জানতাম, কিন্তু আমরা ভয় প্রকাশ করতে পারিনি। একটা দেশে যখন ভয় রাজত্ব প্রতিষ্ঠিত থাকে, একটি দেশে যখন আপনার স্টেট অফ ফিয়ার, গুম হওয়ার ভয় থাকে, খুন হওয়ার ভয় থাকে, এই মাহফুজা নামকে আমরা দেখিনি। 64টি জেলায় তার বিরুদ্ধে কতগুলো মামলা থাকে, মামলায় হাজিরা দিতে তার অবস্থা গেলে, আমি তো রাজনীতি করার লোক, আমি রাজনৈতিক কর্মী, আমারও তো সপ্তাহে 4 বার হাজিরা দিতে হয়, মানে জামিন আছে, জামিন বহাল রাখার জন্য 4 বার যেতে হয়। এখন তো আমি চার্জ ফ্রেমের মুখোমুখিও। আচ্ছা, তাহলে আমি এগুলো ছাত্র জীবনে আমি রাজনীতি করি, আমি এগুলো মেনে নিচ্ছি যে দিস ইজ মাই লাইফ, আমার ফ্যামিলি মেনে নিচ্ছে দিস ইজ হিজ লাইফ। কিন্তু একজন সংবাদপত্রের সম্পাদককে 64টি জেলায় পালাক্রমে হাজিরা দিতে হবে, এটা তো উনি এই জীবনযাপন তো উনি মেনে নেন নাই, ওনার পরিবারও মানেন না, এবং এমনি যখন এই পেশায় আসছেন তখন চিন্তাও করতে পারেন নাই যে তাকে আদালতের বারান্দায় ঘুরতে হবে। তো ফলে আমাদের মিডিয়া ইনফ্যাক্ট এগুলো মানে প্রকাশ করতে পারেন। আপনি যেটা বলছেন কালের কণ্ঠ প্রকাশ করতে, ইয়েস, কত বছর পরে, এখন তো অনেকে প্রকাশ করছেন প্রতিদিন, নানান ডিএজি, এডিশনালাইজে, ডিএমপির কমিশন, নানান লোকের ডেইলি পত্রিকা গেলি তো সরকারের বিরুদ্ধে বলতে সমালোচনা তো করে যাচ্ছে, কোনো সমস্যা তো না। সরকারের বিরুদ্ধে হবে কেন? এটা একটা দেশে যদি সুশাসন থাকে, সুশাসন অভাবেই তো আপনার একজন কর্মকর্তা বলেন, একজন পিয়ন বলেন, কি আজকে তো ফেসবুকে দেখলাম আপনার পাবলিক সার্ভিস কমিশনটা কোথাকার দেখলাম যে তার চেয়ারম্যানের ড্রাইভার, চেয়ারম্যান কি আবেদ আলী না কি সৈয়দ আবেদ আলী, আবেদ আলীর কাহিনী আমরা মানে দেখলাম, একজন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তিনি আবার ছবি তুলেছেন, আবার মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মানে এগুলো আমরা দেখি। কিন্তু কত হচ্ছে দেশে যখন সুশাসনটার অভাব ঘটে, যখন জবাবদিহিতাটা যখন থাকে না, এবং জবাবদিহিতা কখন থাকে না, যখন একটা বেটার ইলেকশন, আমি এটা কিন্তু মানে আমি ইন টার্মস অফ অল পলিটিক্যাল পার্টিজের বেলায় বলি, মানে যত দল ক্ষমতা ছিল, যারা আসবেন, যারা আছেন, সব নির্বিশেষে
রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠন করবে, যখন জবাবদিহিতার তোয়াক্কা করে না, যখন সুশাসন ডেলিভারি দেয় না, তখন তো জনগণকে তোয়াক্কা করার কোনো প্রয়োজন নাই। একটা গভর্নমেন্ট যদি বোঝে যে আমি তো ক্ষমতা এমনি থাকবো, আমলাতন্ত্র যখন বোঝে যে যত বিএনপি আন্দোলন করুক আর যাই কিছু করে, আমি আপনার পয়েন্টে আসবো, আন্দোলন করে লাভটা কি? সরকারই তো থাকবে, বিকজ ইন্ডিয়া ইজ দেয়ার। বলে ইন্ডিয়া যে আপনি যে কথাটা বললেন, এটা তো আমি তো আমার কথা বলিনি, আমি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃতি দিয়ে বলেছি। আমার বক্তব্য হচ্ছে, যদি এটা সঠিক মনে না হয়, প্রাইম মিনিস্টার যদি, হেড অফ দ্য গভর্নমেন্ট যদি মনে করেন, আওয়ামী লীগ সভানেত্রী যদি মনে করেন যে হাসান মাহমুদুর সত্যি কথা বলেন নাই, মানে রাইট কথা বলেন নাই, তিনি তার কোনো এজাজত নেওয়ার প্রয়োজন পড়ে না, কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না, এনওসি নেওয়ার প্রয়োজন পড়ে না, সম্মতি নেওয়ার প্রয়োজন, আমি সবই সমর্থক শব্দগুলো ব্যবহার করলাম। যদি তাই যদি হয়, তাহলে প্রধানমন্ত্রী অফিস থেকে বলবে যে না, হাসান মাহমুদ যেটা বলেছেন দ্যাট ইজ মিসলিডিং ইনফরমেশন, ইট ইজ নট, তাহলে দ্যাট পররাষ্ট্রমন্ত্রী শুড বি ফায়ার্ড। কারণ তিনি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, সর্বোপরি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, জনগণকে অপমানিত করেছেন। যখন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়ে তিনি যাচ্ছেন, তাহলে এটা সমস্ত জাতি অপমানিত হয়েছে। এবং এই জাতিকে অপমান করার কোনো অধিকার তো হাসান মাহমুদ সাহেবকে, আমি ইন্ডিভিজুয়ালি বলছি না, ওনার পথকে বলছি, তাকে তো কেউ দেয়নি। এটা না আপনার মানে হাসান মাহমুদ বলেন যে থুক আমার ভুল হয়েছে, আমি ভুল বসে বলেছি, অত মিডিয়া মিসকোট করেছে, নেইদার উনি এটাকে প্রোটেস্ট করেন নাই, নর প্রাইম মিনিস্টার্স অফিস থেকে, সেখান থেকেও বলা হয় নাই যে না মানে হাসান মাহমুদ মানে অসত্য কথা বলেছেন অথবা প্রপারলি জিনিসটা প্রেজেন্ট করেন নাই। তো ফলে জনগণের তো এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেহেতু একটা প্রতিবাদ হয়নি, এবং যখন পররাষ্ট্রমন্ত্রী বলেন তার মানে ঘটনাটা সত্য। আচ্ছা, তো তাই যদি তাহলে আমরা তো মানে লজ্জাবোধ করবই। বাংলাদেশের মানে যিনি সেতুমন্ত্রী, তিনি শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, এবং আবারও হাসান মাহমুদের কথা বলে, হাসান মাহমুদ সদ্য হলেন কি বলে পররাষ্ট্রমন্ত্রী হলেন অথবা তথ্যমন্ত্রীর শেষ পর্যায়ে, মানে এই টাইপ। উনি বলেন যে ভারত আমাদের পাশে আছে, ভারত পাশে ছিল বলেই ষড়যন্ত্র হতে পারে নাই। আমার বক্তব্য হচ্ছে, ষড়যন্ত্র যদি থাকে এটা তো ফয়েল করবে দেশের জনগণ। ইরানেও তো ইরানি গভর্নমেন্টের ভাষণ দিয়ে যদি বলি, মানে আমি তো বলতে পারি না, ইরানি গভর্নমেন্ট বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কারা করে? মানে তাদের মানে আমেরিকা করে, তো সেটাকে তারা ফয়েল করে, তো মানে তাদের ভাষায় তারা ফয়েল করে। বাংলাদেশের বর্তমান সরকার যদি একটা প্রো পিপুল গভর্নমেন্ট হতো, এই সরকারের যদি ভিত্তি জনগণ হতো, জনগণের আস্থার মধ্যে জন্য আপনি বলেন এই যে শিক্ষকরা প্রত্যয় স্কিমের বিরুদ্ধে করছে, কেন করছে? বিকজ অফ দ্যাট একটা ল্যাক অফ কনফিডেন্স, আস্থা পাচ্ছেন না, আস্থার সংকট আছে। তো যাই হোক, আপনি বলেছেন যে বিএনপি এত অভিযোগ আছে, উনি বলছেন দেশের রাজনৈতিক আন্দোলন নেই, আপনি বলছেন অনেক রকমের অভিযোগ, তো আপনার আমার প্রশ্ন তাহলে আন্দোলন নাই কেন? আন্দোলন আছে, আন্দোলন নাই, এটা কিন্তু রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক না, সামাজিক আন্দোলন। আপনি যেটা বলেছেন এগুলো বা সরকারকে চ্যালেঞ্জ করার মতো জায়গা, সরকারকে চ্যালেঞ্জ করার মতো, তো আবার আপনারা দাবি করেন যে আপনারা একটি শক্তিশালী রাজনৈতিক দল, নিশ্চয়ই দাবি করি। সরকারকে আমরা চ্যালেঞ্জও করছি, মানে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি, এবং সেটা তো আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে, ভাই আমি কি কামান দিয়ে কি আমার যুদ্ধ করার সুযোগ আছে? ক্যান আই ফাইট দ্য গভর্নমেন্ট উইথ দ্য হেল্প অফ ক্যাননস অ্যান্ড আদার্স? নো, আমি তো একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। আমাকে তো জনগণের কাছে যেতে হবে, মিটিং করতে হবে, বক্তৃতা করতে হবে, জনসভার আয়োজন করতে হবে, মিছিল করতে হবে। এগুলোর মধ্য দিয়ে, এই দিস কাইন্ড অফ ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে আমাকে এটি প্রমাণ করতে হবে যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর পেছনে জনগণের সমর্থন আছে, আমি যে কথাগুলো বলছি সেটার পেছনে সরকারের সমর্থন নেই। এখন কথা হচ্ছে, আপনি যখন একেবারে ফ্যাসিস্ট কায়দায় যখন আপনি আমাকে দমন করবেন, আমাদের পার্টির বড় মাপের প্রোগ্রামটা ছিল 28 অক্টোবর গত বছরে। 28 অক্টোবরের প্রোগ্রাম আপনার নিশ্চয়ই খেয়াল আছে। 11 অক্টোবরে তোফায়েল আহমেদ, আপনার 11 অক্টোবরে ওবায়দুল কাদের সাহেব উনি বললেন, বিএনপির উদ্দেশ্যে বললেন, হেফাজতের মতো যদি বসে থাকার যদি আন্দোলনের নামে যদি বিএনপি বসে থাকার কোনো পরিকল্পনা করে, মানে যেটাকে বলে অবরোধ, বসে থাকার যেটা বলে, তাহলে অবস্থান ধর্ম, এরকম যদি অবস্থানের কথা চিন্তা করে, তাহলে তাদেরকে হেফাজতের পরিণতি ভোগ করতে হবে। এটা 11 অক্টোবরে তিনি ওয়ার্ন করলেন। এবং আমি খুব তথ্য তারিখ দিয়ে বলছি, তার 3 দিন পরে তার পরের দিনই আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে ডিফিউজ করার জন্য, টেনশনটাকে ডিফিউজ করার জন্য উনি বললেন, উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান, আমরা কোনো অবস্থান নিচ্ছি না, আমাদের অবস্থান ধর্মঘটের কোনো পরিকল্পনা নেই। ইনফ্যাক্ট বিএনপির ইচ্ছা ছিল যেটা দেখাতে চেয়েছে জনগণকে এবং অন্যান্য সমস্ত কনসার্নড অথরিটিকে জানাতে চেয়েছে যে দেখো যে আমরা কতটা জনমত আমরা মানে ক্যারি করি, তাই না? এটাই তো একটা বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব, তো তাই। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার এই যে কি বলে কথিত অভিযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলা,
কথিত পুলিশের উপর হামলা, নানান ধরনের অভিযোগের কথিত তো না, এটা তো প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা আমরা দেখছি। আমি বলছি আপনাকে বলছি, দেখেন নিশ্চয়ই আপনি দেখেন ঠিক 1:30 থেকে 2টার মধ্যে আমাদের অনুষ্ঠানটা, আমাদের প্রোগ্রামটা ফয়েল করে দেওয়া হলো, আমাদের মিটিংয়ের কানেকশনটাও বন্ধ করে দিল, মানে মাইকের কানেকশনও বন্ধ করে দেওয়া হলো। এখন নিরস্ত্র জনগণ কি করবে? যারা আসছে তারা কি বাউন্স করবে? তারা কি রুখে দাঁড়াবে? পুলিশের এই আপনার মানে সাউন্ড গ্রেনেড, তাদের মানে আপনার মানে এইগুলো, এই অস্ত্রপাতির বিরুদ্ধে জনগণের রুখে কিভাবে দাঁড়াবে? আরও প্রাণহানি হবে। আমরা চাই না এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটুক। আচ্ছা, এখন আসেন, আপনি বলেছেন যে এটা অভিযোগ না। প্রধান বিচারপতির বাড়ির যে তো ফুটেজ আছে, রাস্তায় ফুটেজ আছে, একটা ফুটেজ তো আজ পর্যন্ত সরকার দেখাতে পারলো না যে এটার মধ্যে বিএনপির ওই ইউনিটের লোকজন, রাদার গাজীপুরের জাহাঙ্গীর ওই যে মেয়র, তাদের দলের লোকদের পুলিশটা একটা রুট করে দিয়েছিল যে তারা এই দিক দিয়ে যাবে। ইনফ্যাক্ট এটা সরকারের তরফ থেকে, যেটাকে বলে আমরা আমাদের ছাত্র রাজনীতির সময় আমরা বলতাম এজেন্ট প্রভোকেটিয়ার্স বলে আমাদের সময় বলতাম, অর্থাৎ মানে এই এজেন্ট প্রভোকেটিয়ার্সরা যারা সরকারের পক্ষে। জাহাঙ্গীরের মিছিলে কিন্তু আক্রমণ হয়েছিল, বিএনপি কিন্তু তার এখানে আসার কথা ছিল না। তো সুতরাং প্রধান বিচারপতি নিশ্চয় একটা সাংবিধানিক পদ, আমরা নিশ্চিত তাকে সম্মান করি, তার বাসভবনটা একটা প্রতীকী বিষয়, প্রত্যেকটা রাজনৈতিক দল তাই করা উচিত। এইটার সাথে বিএনপির কোনো ইনভলভমেন্ট ছিল না। কিন্তু সরকার এই মিটিংটাকে ফয়েল করার জন্য, ঠিক আমি অরবিন্দকে, আমাকে একটু 30 সেকেন্ড দেন, ভারতের আপনার মানে দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঠিক একই অভিযোগ করেছেন তার দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বলেছেন যে বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে বিরোধী দলকে দমন করে, পীড়ন করে, পিটিয়ে পাঠিয়ে জেলে ঢুকে নির্বাচন করে যেমন মানে ক্ষমতায় মানে ফিরেছে, ঠিক একইভাবে নরেন্দ্র মোদী বিরোধী দলের নেতাকর্মীদের, এটা তাদের দেশের ব্যাপার, এটা আমার অভিযোগ, তার অভিযোগ, তিনি বলেছেন এটা। তো আপনি কি দেখেন 28 তারিখে ঘটনা ঘটলো, 29 তারিখে নির্বাচন যদি সত্যি আওয়ামী লীগ চাইতো, মানে আমি সরকারের কথা বলছি, তারা যদি চাইতো 7ই জানুয়ারি ইলেকশনটা একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, 7ই জানুয়ারি ইলেকশনটা একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে, বিরোধী দলের তো অনেক আর্গুমেন্ট থাকবেই, তার তো সেটা চায়নি। তার ঠিক 29 অক্টোবর আমাদের পার্টির মহাসচিবকে গ্রেপ্তার করে ফেললো। এরপর তো অনওয়ার্ড আমাদের প্রচুর নেতৃবৃন্দ কর্মীদের একেবারে, যেটাকে বলে একেবারে নেটিং করে সেকে তাদেরকে গ্রেপ্তার করে। এটা কি একটা ইলেকশনের যাওয়ার মতো এনভায়রনমেন্ট? তার আসলে এই সরকার একটা ইনক্লুসিভ ইলেকশন করার যে মোরাল, তার যে স্ট্রেংথ, পলিটিক্যাল স্ট্রেংথ, এটা তাদের ছিল না, এখনো নাই। জি, মিস্টার আব্দুর রশিদ। এখন অনেক কথাই তো বললেন, তো আমার কাছে কেমন জানি মনে হলো এই যে ভারতের ব্যাপারটা জানলেন। জি, আমাদেরকে আসলে ভারত বিদ্বেষী মনোভাব এটা পোষণ করে আমরা কি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, ভারতে 140 কোটি বা 135 কোটি জনগণ, আমরা তো 17 কোটি, আমাদের সীমানা ঘেঁষে হলো ভারত। স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, অস্বীকার করার জন্য নাই। এরপরে কিন্তু আমরা অনেক স্লোগান শুনছি যে মসজিদে উলুধ্বনি হবে, এখানে নামাজ থাকবে না, মসজিদ থাকবে না, এগুলি বলে কিন্তু 21 বছর ক্ষমতার বাইরে আওয়ামী লীগ থাকতে হয়েছে, বিশেষ করে এ ধরনের অপপ্রচারের কারণে। ভারতের যে ব্যাপারটা আনতেছেন আপনি, যে এখন সাধারণ নির্বাচনের আগে বা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্দোলন বা এইবারের নির্বাচনে আপনাদের যাওয়ার আগে যে আন্তর্জাতিক যে যোগাযোগ, বহির্বিশ্বের যে এখানে যারা মণ্ডল, তারা এই বাংলাদেশে আসা এবং আনাগোনা করা, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর মানে বিভিন্ন রকমের চাপ, বিভিন্ন রকমের টেলিফোন এবং রাজনৈতিক মানে করা, দুতিয়ানা করা, ওই যে কি বলে মানে মানে টাকা দিয়ে যে এজেন্ট নিয়োগ করা, লবিস্ট, হ্যাঁ, লবিস্ট হলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো লবিস্ট নিয়োগ করা, এই সব কিছু কিন্তু আপনারা করেছেন। পাশাপাশি এটা আসলে তো সিংহাসন দখলেরই তো আমাদের রাজনীতি। এই দেশে আমরা ক্ষমতায় যেতে চাই, সব দেশেই, সারা বিশ্বে আমরা ক্ষমতায় যেতে চাই। ক্ষমতার বাইরে যারা আছি তারা ক্ষমতায় যেতে চাই, আর ক্ষমতায় যারা থাকি তারা ক্ষমতায় থাকতে চায়। জেনারেল এরশাদও 8 বছর ছিল, আন্দোলনের মুখে সে চলে গেছে। একইভাবে বাঁচার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য বহির্বিশ্বের সাথে ইকুয়েশন
এটা অ্যাডজাস্ট হয়েছে, ব্লাড গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়েছে আমাদের সাথে ভারতের, এটা অস্বীকার করার জন্যই। আমাদের এই বন্ধুত্বটা এটা স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু হয়েছে এবং আমাদের মানে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে। তো কাজেই এই যে আমাদের ভারতের সাথে আমাদের এক নেতা বলে ফেলছে যে ভয় কোনো কারণ নাই, ভারত আমাদের সাথে আছে, আমরা ইনশাল্লাহ নির্বাচনে যাব, তোমরা ভয় পেও না, এগুলি কিছু রাজনৈতিক স্ট্যান্ড থাকে। এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক, শুনেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে, এটা কিন্তু ওপেন। এখন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু ভারতের সাথে খারাপ আচরণ করে কিন্তু দেশ পরিচালনা, বিএনপি ক্ষমতা আসলে ভবিষ্যতে ভারতের সাথে সম্পর্ক থাকবে, সেটাই। তো কাজেই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এই ভারত নিয়ে অনেকেই কথাবার্তা বলে। ভারত আমাদের জলসীমাও দিছে, ছিটমহল সমস্যার সমাধান করছে, বিভিন্ন রকমের কাজই তারা আমাদের সাথে সম্পৃক্ত। এবং এই ভারতের যে অকৃত্রিম যে ভালোবাসা এবং তাদের যে সহযোগিতা, এখন একটা দেশের একটা ইকুয়েশন, রাজনৈতিক ইকুয়েশন, আন্তর্জাতিক ইকুয়েশন, চীন কিন্তু আমাদের আসলে আজকে ভারতে দেখেন পণ্য দেশে আসে, আপনারা করলেন কি শাল চাদর পুইরা দিলেন। তো এই যে পুইরা দিলেন, বাসায় ফিরে দেখবেন যে ভারতের শাল চাদর আরও বাসায় আছে। ভারতের শাড়ি পুইরা দিলেন, বাসায় যেয়ে দেখলেন যে আপনার বাসাতেই ভারতীয় শাড়ি আলমারির ভিতরে আছে। ভারতীয় পণ্য বর্জন। তো ভারতীয় পণ্য বর্জন করলে পরে বাংলাদেশের যে অর্থনৈতিক যে ব্যবসাটা হয় সে ভলিউমটা তো কমে যাবে। তা আমাদের তো একটা কোম্পানি আছে প্রাণ একটা স্বয়ংসম্পূর্ণ হবে, যেমন গরুতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে প্রাণ যে কোম্পানিটা, এই প্রাণ কোম্পানি কিন্তু ভারতে এবং কলকাতাতে কিন্তু বেশ কিছু আইটেমে বাজার দখল করে ফেলছে। আমাদের দেশে সাবান ওরা পাইলে পরে ওরা খুব খুশি হয়। তো বিষয়টা হলো এটা আসলে মানে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসার ক্ষেত্রে আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো সামান্য পর্দা আছে, কিন্তু মুক্তবাজার অর্থনীতি কিন্তু এখন মুক্ত বাতাসে প্রবাহিত। এই কারণে ভারতের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, চীন তো বাজার দখল করেই ফেলছে। এমন কোনো কিছু নেই আপনি পিঠে চুলকাবেন, আপনি হাত লাগবে না, ওদের একটা লাঠি আছে, এটা দিয়ে ওরাই করে। ইভেন রোবট তৈরি করছে, ওই রোবটে ধান কাটতেছে। জি, আমি আসছি আপনার কাছে। আমি একেবারে শেষ প্রান্তে, জাস্ট ক্লোজিং রিমার্কস, 1 মিনিট সময় আপনার জন্য। আপনি তিস্তা নিয়ে কথা বলছেন, তিস্তা নিয়ে একটু যাই বলেন আপনি, ক্লোজিং রিমার্কস। আমি শুধুমাত্র তিস্তার পানি ভারত দিচ্ছে না, আমি আমার তিস্তার নাব্যতা সৃষ্টি করার জন্য, রক্ষা করার জন্য, জীবন জীবিকা ওই অঞ্চলের মানুষের ঠিক করার জন্য আমি প্রকল্প নেব। সেখানে পানি না দিয়ে আমার তিস্তা প্রকল্পে বিনিয়োগ করার কি দরকার তার? আমি তো তার কাছে পানি চাই, সে আমাকে সে পানি দিচ্ছে না। এখন আমি আমার সীমানার মধ্যে থেকে আমি আমার পানির নাব্যতা বাড়ানোর জন্য আমি গভীরতা বাড়াবো, 2 পার সংরক্ষণ করব, যা কিছু করব, আমি কি তার কাছে আমার ফান্ডের দরকার আছে? সে একবারে আমার কাছে ফান্ড দিতে চাই না, আমি তো তার কাছে পানি চাই। এবং এই সরকার বলেছিল যে এই আওয়ামী লীগের আমলেই তিস্তা থেকে পানি আসবে, এবার দেখেন পানি চাই নাই কিন্তু ভারতের কাছে। তাহলে আপনি কোথায় দেখলেন এটা কি বন্ধুত্ব বলে? এটা তো মোটেই বন্ধুত্ব না। আমি আলটিমেটলি আমি পানির আশাটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন কয়েক হাজার কোটি টাকার তিস্তা প্রকল্প করতে হবে। আমার ক্লোজিং রিমার্ক হচ্ছে, নেদার ফ্রম চায়না নর ফ্রম আপনার ইন্ডিয়া। আমি যদি তিস্তা প্রকল্প যদি আমাকে করতেই হয়, তাহলে আমি আমার জনগণের টাকা করবো। এর মধ্যে ভেরি ইন্টারেস্টিং একটা নোট আছে, রংপুরে, তিস্তা তো রংপুরের অঞ্চলে, রংপুরে একটা ইন্ডিয়ান হাই কমিশনের একটা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন খুলছে, যে যদি চীনকে দিয়ে, কারণ প্রধানমন্ত্রী তো গেলেন ওইখানে। এবং আমার ধারণা মতে তিস্তা প্রকল্পটা বোধহয় ওটা চীনকেই দেওয়া হবে। এবং তার আগে ভাগে মেজার হিসেবে ভারত অলরেডি সহকারী হাই কমিশন অফিস খোলার অনুমতি নিয়ে নিচ্ছে রংপুরে। ধন্যবাদ মিস্টার আব্দুর রশিদ। আমরা আমাদের আজকে আলোচনার যে বিষয়বস্তুটা সেটা থেকে আমি ফিনিশিং টানতে চাই। আলোচনার বিষয়বস্তু ছিল 32 বছর বয়স, চাকরিতে প্রবেশের, আর হলো আমাদের কোটা, আরেকটা ছিল শিক্ষকদের স্কিম। আমি মনে করি যে এই সামাজিক যে আন্দোলনটা, রাস্তাঘাটে মিছিল হচ্ছে, বেশ অবরোধ হচ্ছে, এইটার এই অস্থিরতাটাকে আমি মনে করি আমাদের সরকারের পক্ষ থেকে এটা একটা প্রতিনিধি টিম, প্রত্যেকটা অর্গানাইজেশনের টিম নিয়ে বসে এটা যাতে করে একটা নিষ্পত্তি করা যায়, আলোচনার টেবিলে এনে এটা যাতে নিষ্পত্তি হয়, এটাই হলো আজকের থিমে আমার বক্তব্য। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর আসাদুজ্জামান রিপন এবং মিস্টার আব্দুর রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এটা এখন লক্ষ্য করবার মতো বিষয় যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ
রাজনৈতিক দল তাদের যতই যুক্তি থাকুক না কেন, বিরোধী দলগুলো মাঠে সেই অর্থে সক্রিয় না থাকলেও বা তাদের আন্দোলনের একটা আবহ তারা তৈরি করতে না পারলেও নানা সমাজের নানা গোষ্ঠী এখন আন্দোলনে রয়েছে। এর মধ্যে একটি শক্তিশালী শক্তি ছাত্ররা এবং শিক্ষকরাই আন্দোলনে রয়েছে, এবং তাদের মধ্যে একটা বড় অংশ আবার বিশেষ করে শিক্ষকদের মধ্যে, তারা কিন্তু এতদিন সরকারের সমর্থক হিসেবে কাজ করেছেন। যে কোনো পরিস্থিতিতে তারা সরকারের পাশে দাঁড়িয়েছেন, সেটা যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক হোক। কিন্তু অসন্তোষ সবার মধ্যেই তৈরি হচ্ছে, এবং এই অসন্তোষ যে তৈরি হচ্ছে এবং সেই অসন্তোষের বিপরীতে তাদেরকে সন্তুষ্ট করবার জায়গাও সরকার খুব দ্রুত যেতে পারছে তেমনটা মনে হচ্ছে না। কিন্তু সব সমস্যার সমাধান এক জায়গায় নিহিত, সেটা ওই যে বৈদেশিক সম্পর্কের কথা বলি, এই সামাজিক আন্দোলনগুলোর কথা বলি, দেশের অর্থনৈতিক সংকটের কথা বলি, সেটা হচ্ছে এর একটা রাজনৈতিক সমাধান করতে হবে। এবং রাজনৈতিক সমাধানটা হচ্ছে এই রকম, সেটা হচ্ছে দেশের জনগণকে গুরুত্ব দিতে হবে, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ উল্লেখ করা আছে। এবং দেশের অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে পারলে বাকি সকল সমস্যার সমাধান হবে বলে নিশ্চিত করেই বলা যায়। এবং এটা মোটামুটিভাবে স্পষ্ট যে জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে সন্তুষ্ট করবার জায়গায় আমাদের প্রধান দুটো রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে আছেন, তারা খুব একটা এখন পর্যন্ত জনগণকে বুঝে উঠতে পারছেন কিনা, বা জনগণের সমস্যা সমাধানে তারা কতটা আন্তরিক, বা জনগণের ইস্যুগুলোকে অ্যাড্রেস করবার ক্ষেত্রে কতটা আন্তরিক, সেই বিষয়ে সন্দেহ করবার, সংশয় থাকবার যথেষ্ট কারণ রয়েছে। আমরা আশা করব যে বাংলাদেশের জনগণের যেহেতু প্রধান নির্ভরশীলতা এই দুটো প্রধান রাজনৈতিক দলের উপর, তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং জনগণকে সবার উপরে স্থান দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।